এই সবার বক্তব্য শোনার পর বিশেষ করে ডাক্তার বিজয় নরেন্দ্র সম্পাদক আমাদের ডাক্তার নিজেদের মামুন সাহেবের বক্তব্য, এই বক্তব্যগুলো শোনার পর আর বক্তব্য দেওয়ার আজকে বাংলাদেশের প্রেক্ষাপট এমন একটি আলোচনা সভা আয়োজন করেছে আর বড় ব্যক্তিদের এখানে সাম্যবাদী দলের সভাপতি এই বয়সে বীর মুক্তিযোদ্ধা যে বক্তব্য রেখেছে, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শামসুল আলম যে বক্তব্য রেখেছে, আমাদের জিসপের সভাপতি যে বক্তব্য রেখেছে, সবার বক্তব্যের একটি লাইন হলো সবাই দুশ্চিন্তা বাংলাদেশকে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার মাটি, আমার পার্বত্য চট্টগ্রাম, আমার সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর মিলেই আজকে সবার কাছে একটি প্রশ্ন, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব দিকে যাচ্ছে, আমার দেশ টিকে থাকবে কিনা। আমরা অত্যন্ত বাংলাদেশের কয়েকটি গণ অভ্যুত্থান আমরা দেখেছি। আমরা যখন তরুণ ছাত্র তখন 69 গণ অভ্যুত্থান দেখার আমাদের অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। 90 গণ অভ্যুত্থানে আমরা সরাসরি বেগম খালেদা জিয়াকে নিয়ে অংশগ্রহণ করার আমাদের সৌভাগ্য হয়েছে। 90 গণ অভ্যুত্থানের পরে সেদিন আমরা কি দেখলাম, বিচারপতি শাহাবুদ্দিনকে সবাই মিলে সমস্ত রাজনৈতিক দল ওনাকে অনুরোধ করার পর উনি রাজি হলেন একটি শর্তে, যে আমি নির্বাচন করে আমার প্রধান বিচারপতির পদে ফিরে যাব। এই শর্তে উনি তখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ করেন এবং সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের পরে এক দ্বাদশ সংশোধনী পাশ করে সংসদে ওনাকে আবার প্রধান বিচারপতির পদে ফিরিয়ে দিয়েছে। আমরা দেখলাম 90 গণ অভ্যুত্থানের পরে ইচ্ছা করলে সেদিন 69 গণ অভ্যুত্থানের পরে যেমনি ভাবে পাকিস্তানের সেনাপ্রধান ইরাকের ক্ষমতা দিয়েছিল, 90 গণ অভ্যুত্থানের পরে ইচ্ছা করলে গৌরদ্দিন সাহেব ক্ষমতা নিতে পারত, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আর বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে 71-এর মহান মুক্তিযুদ্ধের। 1971 সালে এদেশের মানুষকে যারা আন্দোলিত উদ্যোলিত করেছেন, স্বাধীনতার স্বপ্ন দেখালেন, তারা সেদিন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে। সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে যখন হাজার হাজার নিরস্ত্র মানুষকে কারখানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে, সেদিন যে রাজনৈতিক দলটির দায়িত্ব ছিল তারা নির্বিকার ছিলেন, তাদের খুঁজে পাওয়া যায়নি। তাদের নেতা আত্মসমর্পণ করেছে পাকিস্তান কারখানাদার বাহিনীর কাছে। সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন তরুণ মেজর তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জামজুয়াকে হত্যা করে বিপ্লব ময়দানে একটি গ্রামের উপর দাঁড়িয়ে সমস্ত বাঙালি সেনা কর্মকর্তা এবং সৈনিকদের নিয়ে বললেন, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট নেতার কেন্দ্র থেকে যে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই ঘোষণার মধ্যে দিয়ে যুদ্ধ শুরু হয়েছে এবং পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইপিআর পুলিশের যত সৈনিকরা ছিলেন, অফিসাররা ছিলেন, তারা সেদিন পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধ অতএব বাংলাদেশের এই সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী। এই সেনাবাহিনী জনগণের পক্ষে, সে কারণেই 90 গণ অভ্যুত্থানের পরে নুরুদ্দিন সাহেব ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন, কিন্তু যেহেতু সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সপক্ষে, জনগণের সপক্ষে সেনাবাহিনী, তারা সেদিন ক্ষমতা নেননি। তারা এদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যে একটি ইতিহাসের
বাতাস সন্ন্যাস করে এই উপমহাদেশ এর চেয়ে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। উনি একটা নির্বাচন করে দিয়েছেন, আনসাররা নির্বাচন, সেনাবাহিনীও নির্বাচনে সেভাবে অংশগ্রহণ করে। এর মধ্য দিয়ে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন তার সদিচ্ছার উপর নির্ভর করে দেশের নির্বাচন কতদিনের মধ্যে। আমরা এই 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম 8ই আগস্ট ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর উনিও 90 দিনের মধ্যে বা 120 দিনের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জাতিকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিয়ে বিদায় দিল। কিন্তু আমরা দেখলাম ওনার যে উপদেষ্টা পরিষদ গঠিত হল, আর বিচারপতি শাহাবুদ্দিনের উপদেষ্টা পরিষদ এর মধ্যে যারা সেটি রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের স্টেক হোল্ডার কারা কারা, এই শব্দটি যারা রাষ্ট্র কাকে বলে এটা যারা জানে না, এটা কোচিটা যারা রাষ্ট্র বসে রাষ্ট্রকে আমি এখানে স্পষ্ট ভাবে বলতে চাই, ওনার যদি সদিচ্ছা থাকতো তাহলে উনি 90 দিনের মধ্যে, 120 দিনের মধ্যে বা 160 দিনের মধ্যে উনি নির্বাচন দিতে পারতেন। উনি নির্বাচনটি দেন নাই, বলেছেন যে আগামী বছর ফেব্রুয়ারি মাসের 12 তারিখের মধ্যে নির্বাচন দিব। আমরা এটাকে এখনো ধরে রাখবো। কিন্তু আজকের পত্রিকায় যে সমস্ত সংবাদ এসেছে, গতকাল বিভিন্ন জায়গায় উনি বৈঠক করেছেন, ওনার প্রেস সচিব যা বলেছেন, উনিও যা বলেছেন, উনি বলেছেন যে বিদেশি হামলা হতে পারে, কি জানি একটা শব্দ উনি ব্যবহার করেছেন। আবার ইনকলাব একটি ঐতিহাসিক সংবাদ পরিবেশন করেছেন, রেফারি নিজে গোল দিয়েছে। এই যে একটি অবস্থা, এই অবস্থাটি জাতি আজকে হতাশ। আমরা আজকে যারা রাজনীতির বাজারে নয়, শুধু যারা এদেশে যারা বিনিয়োগ করেছেন, যারা শিল্পপতি আছেন, যারা পুঁজি বিনিয়োগ করেছেন, যারা কোটি কোটি মানুষের রুটির ব্যবস্থা করেছেন, এদেশে $1 গার্মেন্টস এক্সপোর্ট হলো না, গার্মেন্ট শিল্প এদেশের মানুষ যাচ্ছে। এই গার্মেন্ট শিল্পটি আসছে থেকে, যখন এই উপমহাদেশ একমাত্র গার্মেন্ট শিল্পের বর্ধিষ্ণ গার্মেন্ট শিল্প ছিল শ্রীলঙ্কা। সেখানে যখন গৃহযুদ্ধ লাগে তখন এই গার্মেন্ট শিল্পটি, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটা দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন 1980 সালে, উনি তখন ব্যবসায়ীদের ডেকে বললেন, শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ আপনারা, আমি যেহেতু সমাজতান্ত্রিক অর্থনীতিতে শেখ মুজিব বাংলাদেশের প্রাইভেট পাবলিক ছিলেন, মানে 2 কোটি টাকার উপর হতে পারবে না, এমন ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, ব্যাংক, বিমা এগুলো বেসরকারি খাতে থাকার কোনো অধিকার ছিল না, কারণ শিল্প কারখানার অধিকার ছিল না। উনি তখন এই নিয়মটি ভঙ্গ করে বাংলাদেশের প্রথম মুক্তবাজার এবং পুঁজিবাজার অর্থনীতির যে প্রবেশ করালেন বাংলাদেশে, এবং এই গার্মেন্টস শিল্পের অনুমোদন দিলেন। সেদিন 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিলেন, ঋণ দিলেন, ব্যাংক বিমা করার অনুমোদন দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এখান থেকেই আপনারা সবাই যারা দেখেছেন প্রাথমিক পর্যায়ে গার্মেন্টস শিল্প, একই বিল্ডিং এ দোতলা গার্মেন্টস শিল্প বা নিচতলা গার্মেন্টস শিল্প, একই বিল্ডিং এ আবার ভাড়া দিয়েও থাকছেন, অন্য মানুষও বসে থাকছেন। এমনি ভাবে এদেশে গার্মেন্টস শিল্প এসেছেন। এদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে ব্যাক টু ব্যাক, কাকে বলে বন্ডেড ওয়ারহাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এটি সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। আজকে বাংলাদেশে এর পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া এটিকে অনেক দূরে এগিয়ে দিয়েছেন। যেটি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ছিল, যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য সেদিন 20,000 কোটি টাকা ঋণ দিয়েছিলেন, আপনার স্পিনিং মিল সহ, টেক্সটাইল মিল সহ অন্যান্য ইন্ডাস্ট্রি করার জন্য এই দুইটা দাঁড়িয়ে 9 মিনিট হয়ে গেছে, দুইটা বললাম।